পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। আজকে আমি তোমাদের জন্য দেখো পাতাবাহার বইটি থেকে বুনো হাঁস লীলা মজুমদারের লেখা এই বুনো হাঁস গল্পটির ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগের দিন আমি তোমাদেরকে দেখো সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো এই কবিতাটা খুব সুন্দরভাবে পড়িয়ে দিয়েছি এবং তার কোশ্চেন আনসার কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে চেক করে নাও। তাহলে আজকে আমরা নতুন পড়া শুরু করব লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পটি। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, গল্প শুরুর পূর্বে তোমাদের আমি লীলা মজুমদার সম্পর্কে দু এক কথা বলতে চাই। যেটা দেখো, লীলা মজুমদার জন্ম হয়েছিল 1908 সালে, মৃত্যু 2007-এ। তো জন্ম হয়েছিল কলকাতায় জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে। দেখো, তোমরা এর আগে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস এই গল্পটা ক্লাস 4-এ পড়ে নিয়েছো। আচ্ছা, তাহলে সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাই হচ্ছে প্রমোদারঞ্জন রায়। দেখো, বাবা প্রমোদারঞ্জন রায় যে বনের খবর বইয়ের লেখক। তোমরা বনের খবর, প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর এই গল্পটিও তোমরা ক্লাস 4-এ ইতিমধ্যে পড়ে নিয়েছো। সেই প্রমোদারঞ্জন রায়ের কন্যা লীলা মজুমদার। তাহলে সম্পর্কে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হচ্ছে জ্যাঠামশাই, তাই তো? আচ্ছা, তাহলে তারপরে দেখো কি বলছে, শৈশব কেটেছে শিলং পাহাড়ে। 1920 সাল থেকে কলকাতায়। সারা জীবন সাহিত্য চর্চায় ছিল তার সঙ্গী। প্রথম ছোটদের বই বদ্রীনাথের বড়ি। তাহলে লীলা মজুমদারের লেখা প্রথম ছোটদের বইয়ের নাম কি? বদ্রীনাথের বড়ি, এটা মনে রাখবে। অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ কি কি একটু পড়ে নি। পদী পিসির বর্মি বাক্স, হলদে পাখির পালক, টংলিং, মাকু। ছোটদের জন্য সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল। বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন, যার মধ্যে কি রবীন্দ্র পুরস্কার, আর আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার। তার লেখা গল্প স্বল্প বই থেকে বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে। তাহলে এটা মনে রাখবে যে বুনো হাঁস গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? গল্প স্বল্প বই থেকে বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে। আচ্ছা, এভাবে আমরা লীলা মজুমদার সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিলাম। তাহলে চলো এবার গল্পটা পড়ি। তাহলে লীলা মজুমদারের লেখার বৈশিষ্ট্য যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে লীলা মজুমদারের যে লেখার বৈশিষ্ট্য অত্যন্ত সহজ সরল, যা ছোট থেকে বড় সকলকে আকৃষ্ট করে। ঠিক আছে, তিনি ছোটদের জন্যই মূলত লিখেছিলেন। আজকে আমরা তার লেখা বুনো হাঁস এই গল্পটি পড়ব। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। তাহলে কি বলছে যে এখন যদি আমরা আকাশের দিকে চেয়ে দেখি তাহলে কি দেখতে পাবো? দলে দলে বুনো হাঁস। দেখো, বুনো হাঁস বলতে আমরা বাড়িতে যে হাঁস পুষি সেই হাঁস না, সেই হাঁসগুলো বেশি উঁচুতে উঠতেই পারে না, ঠিক আছে? কিন্তু এই বুনো হাঁসগুলো, জংলি হাঁসগুলো, তারা পাখিদের মতো আকাশে উঠতে পারে। সেই তাদেরকে বলা হচ্ছে বুনো হাঁস। তীরের ফলার আকারে, তীরের ফলা বলতে তীরের ফলা মানে তীক্ষ্ণ প্রান্ত। দেখো, ফলা মানে কি? অগ্রভাগ। হ্যাঁ, মানে আমরা যখন তীর ধনুকে তীরটা ছুড়ি, তীরটা কিরকম জোরে গিয়ে পড়ে না, ছুটে গিয়ে পড়ে অনেকটা দূরে। সে তীরের ফলার মতো একদম উত্তর দিকে উড়ে চলেছে এই বুনো হাঁসগুলি, ঠিক আছে? তীরের ফলার আকারে উত্তর দিকে উড়ে চলেছে এরা। কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই। এই বুনো হাঁসগুলো অনেকটা উঁচু দিয়ে উঠছে। কারো শুধু ডানার শো শো শোনা যাচ্ছে। কেউ আবার বলছে গাঁক গাঁক গাঁক, এরকম মুখে আওয়াজ করে যাচ্ছে। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। দেখো, বলছে ওরা যেখানে থাকে সেখানে যখন অত্যন্ত ঠান্ডা, যেটা ওরা সহ্য করতে পারে না, সেই সময় ওরা কি করে? গরমের দেশে চলে আসে উড়ে, ঠিক আছে? সেইখানে কিছুদিন কাটিয়ে, গরমটা কাটিয়ে আবার তারা নিজেদের দেশে ফিরে যায়। এদেরকে বলা হয় পরিযায়ী পাখি, ঠিক আছে? আবার যখন মানে ওদের যে ওখানে যদি খুব বেশি গরম হয় যেখানে ওরা থাকে, সেই গরমটা যদি ওরা সহ্য করতে না পারে, তাহলে আবার ওরা অন্য জায়গায় চলে যায়, সেখানে কিছুদিন থেকে আবার নিজের দেশে ফিরে আসে। এদেরকে বলা হচ্ছে পরিযায়ী পাখি। তারপরে দেখো কি বল, কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। দেখো, আমরা জানি যে ভারতের যে উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বতমালা। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল ও ভুটান, এই 6টি দেশের উপরে দিয়ে বিস্তৃত হিমালয় পর্বতমালা সুদীর্ঘ ও সুউচ্চ পর্বতমালা। তার উপরেই রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, তাই তো? যার উচ্চতা হচ্ছে 8,848 মিটার। দিয়ে এখানে বলছে যে সেই হিমালয়ে কি ঠান্ডা, সেই উত্তর দিক থেকে বরফের পাহাড়, সেই বরফের ঠান্ডা পাহাড় পেরিয়ে তারা আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। বলছে ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে তারা, সেই পাখিরা কি করে? ছোট ছোট দ্বীপ, দ্বীপ বলতে তোমার চারিদিকটা জলবেষ্টিত
মাঝখানটা যে স্থলভাগ সেটাকে বলা হচ্ছে দ্বীপ। চারিদিকে জল, মাঝখানটায় স্থল। যেমন ধরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাও একটা দ্বীপ। এটা যদিও একটা দেশ, এটি একটি দ্বীপ। তো সেই দ্বীপে গিয়ে এরা নামছে। সেখানে মানুষের বাস নেই। নিরাপদে তাদের শীত কাটে। যেহেতু মানুষের বাস ওখানে নেই দ্বীপে, তাই তাদের কোনো রকম বিপদ নেই। সেখানে তারা নিরাপদে শীতটা কাটায়। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। পৃথিবীর যে দক্ষিণ দিকে বলছে আমাদের দেশে যখন শীত সেই সময় সেখানে গরম, আবার আমাদের এখানে যখন গরম সেখানে শীতকাল। তারপরে দেখো বলছে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। দেখো বরফে ঢাকা নির্জন জায়গা কোথায়, সেটা বলছে লাদাখে। লাদাখ হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যে একটি নির্জনতম স্থান লাদাখ, যেখানে মানুষের বসবাস একদমই নাই, এবং সেই জায়গাটায় তোমার সারা বছরই বরফে ঢাকা থাকে। ঠিক আছে, সেই স্থানের জওয়ানদের ঘাঁটি ছিল। জওয়ান হচ্ছে যারা সৈনিক, যারা আমাদের দেশের জন্য কাজ করে, আমাদের দেশের সুরক্ষার জন্য কাজ করে, তারাই হচ্ছে সৈনিক বা জওয়ান। আর ঘাঁটি বলতে কি বলছে, ঘাঁটি হচ্ছে আস্তানা বা আশ্রয় বা ডেরা, যেখানে সৈনিকরা থাকে, তাই তো? তাহলে সেখানে লাদাখের একটি নির্জন জায়গাতে, যেখানে মানুষের বসবাস নেই, নির্জন জায়গা, সেখানে জওয়ানদের ঘাঁটি ছিল। বলছে দেখো তখন শীতের শুরু, মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করতো। চিঠিপত্র বিশেষ পৌঁছতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। দেখো যখন এই বুনো হাঁস দলগুলো মাথার উপর দিয়ে উড়ে যেত, তখন এই যে জওয়ানরা তাদের বাড়ি যাওয়ার জন্য মন খারাপ করতো, মন কেমন করতো, কেননা তারা বাড়ি থেকে অনেকটা দূরে থাকে, এবং আমরা জানি তারা দেশের সুরক্ষার জন্য, দেশের সিকিউরিটির জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের দেশকে রক্ষা করে। তো বাড়িতে তো তারা বেশিরভাগ সময় আসতেই পারে না, অনেকটা দূরে থাকে, তো বাড়ির প্রিয়জনদের জন্য তাদের মন খারাপ করাটাই স্বাভাবিক। তাই, এবং বলছে দেখো চিঠিপত্রও বিশেষ পৌঁছতো না, শুধুমাত্র রেডিওতে যেটুকু তারা খবর পেত। বুঝতে পেরেছ? তারপরে পরের পৃষ্ঠায় দেখো কি বলছে, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে এলো। বুনো হাঁসের দল ছেড়ে একটা বুনো হাঁস এবার নিচে নেমে এলো, একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। একটা ঝোপের ওপর নেমে, বুনো হাঁসটা, ঝোপ বলতে কি মানে ছোট ছোট গাছপালা তে যে ঝোপঝাড় আর কি, ঠিক আছে, সেটাকেই বলছে ঝোপ। তারপর নেমে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো, কি দেখলো, আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, সঙ্গে এই আরেকটা বুনো হাঁস নেমে তার পাশে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতে জোয়ানরা গিয়ে আরেকটা হাঁস, আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। যেই বরফ পড়তে শুরু করলো, তখন কি করলো, জোয়ানরা আগের যে হাঁসটা তাকে তাঁবুর মধ্যে নিয়ে এলো। তাঁবু কি, তাঁবু হচ্ছে তোমার মানে একটা অস্থায়ী বাসস্থান। এই যে পলিথনের কাপড় বা সুতির কাপড় দিয়ে বা তৈরি করা হয় তাঁবু, তোমরা নিশ্চয়ই দেখেছো, যেখানে অস্থায়ীভাবে কিছুদিনের জন্য থাকা হয়, সেই রকম একটা বাসস্থান, তাকেই বলা হচ্ছে তাঁবু, যেখানে সৈনিকরা থাকে। বুঝতে পেরেছো? তোমরা নিশ্চয়ই দেখেছো তাঁবু। তাঁবু তাঁবু খাটিয়ে তোমার মেলাতে, তাঁবু খাটিয়ে তোমার মেলা বসে, তারপরে তোমার পিকনিক করি বাইরে যখন, তখন তাঁবু খাটানো হয়, তোমরা জানো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। এইটা দেখে অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, মানে কি অ্যাটাক করতে এসেছিল, তারপরে আস্তে আস্তে নিজেও সে তাঁবুতে ঢুকলো। ঠিক আছে, ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে। তাহলে প্রথম হাঁসটা নেমে এসেছিল কেন বলো তো, ওর ডানাতে লেগেছে, আঘাত পেয়েছে, সেই জন্য নেমে এসেছিল। তাই বেচারি উঠতে পারছিল না, সে আঘাত লেগেছে বলে কি করে উঠবে, উঠতে পারছিল না। জোয়ানদের মুরগি রাখার একটা খালি জায়গা ছিল, ঠিক আছে, সেখানেই বুনো হাঁসরা রইলো। তাহলে বুনো হাঁসগুলো কোথায় ছিল, মুরগি রাখার যে একটা খালি জায়গা, সেখানেই বুনো হাঁস দুটো ছিল। তারা কি খেত, এখান থেকে প্রশ্ন আসবে, দেখো, টিনের মাছ, তরকারি খেত, ভুট্টা খেত, ভাত খেত, আর ফলের কুচি, এসব খেত। পরবর্তী অংশে বলছে ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। দেখো জোয়ানরা নিজেদের ডিউটি স্বার্থ সেরে ওদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো এই বুনো হাঁস দুটোকে টেক কেয়ার করা, দেখাশোনা করা, ওদের যত্ন করা, ওদেরকে খাওয়ানো। ঠিক আছে, এটা ওদের জন্য একটা প্যাশন হয়ে দাঁড়ালো। পরের হাঁসটা ইচ্ছা করলে উড়ে চলে যেতে পারতো, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। তাহলে দ্বিতীয় যে হাঁসটি, সে কিন্তু চাইলে উড়ে যেতে পারতো, কিন্তু সে উড়ে যায়নি, তার সঙ্গীকে সে ছেড়ে যায়নি। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। তাহলে গোটা শীতকালটাই ওরা ওখানেই থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানাটা সারলো, ঠিক আছে, তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করতো। তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত। ঠিক আছে, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। ঠিক আছে, এইভাবে সারা শীতটা কেটে গেল। নিচের পাহাড়ের বরফ এবার গলতে শুরু করলো,
আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। দেখো ওই ঠান্ডার সময়তে কি হয়, চারিদিকটা বরফের চাদরে মুড়ে থাকে, তখন তো গাছের সবুজ অংশ কিছুই দেখা যায় না, তো গোটাটাই সাদা চাদরে মোড়া। এবার যখন শীতটা শেষ হচ্ছে তখন এবার আস্তে আস্তে সবুজ অংশ, গাছের সবুজ অংশগুলো এবার আস্তে আস্তে দেখা দিতে লাগলো। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। যে গাছে এতদিন মানে কোনো পাতা ফুল কিছু দেখা যেত না, সেখানে এবার আস্তে আস্তে নতুন নতুন কচি কচি পাতা এবং ফুলের কুঁড়ি ধরতে দেখা গেল। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো, এবার দক্ষিণ থেকে উত্তরে। ঠিক আছে, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এবার এই পাখিরা নিজেদের দেশে ফিরবে, নিজেদের দেশে গিয়ে ওরা সেখানে নিজেদের বাসা বানাবে, বাচ্চা করবে, তাই তো? এবার দেখো পরবর্তী অংশ, শেষ প্যারায় কি বলছে, এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়তো আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো। এখন এবার এই বুনো হাঁসরা যখন তাঁবুর বাইরে বেরোতে পারছে এবং এখন এরা যখন মাথার উপর দিয়ে অন্য হাঁসের দলগুলো উড়ে যাচ্ছে তখন তাদের দেখে চঞ্চল হয়ে উঠতো। এবং তারপরে কি বলছে দেখো, তারপর একদিন জোয়ানরা সকালে কাজ সেরে এসে দেখে হাঁস দুটো উড়ে চলে গেছে। এবার একদিন হলো কি, ওই বুনো হাঁস দুটো উড়ে চলে গেল। ঠিক আছে, জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো। এবার জোয়ানদেরও এবার বাড়ি ফেরার সময় হয়ে এলো। তাহলে আজকে আমরা লীলা মজুমদারের এই বুনো হাঁস গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন বাই লাইন পড়লাম এবং তার সম্পূর্ণ মানে বুঝলাম। তাই তো, আশা করছি খুব সহজ লেগেছে তোমাদের এবং বুঝতে কোনো অসুবিধা হয়নি কোনো অংশে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এর পরের দিন আমি তোমাদের জন্য এই বুনো হাঁসেরই কোশ্চেন আনসার ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।